প্রথম প্রশ্ন কি বলছে, ভারতীয় প্রধান তেল সংস্থাগুলি কোন দেশে অবস্থিত একটি অফশোর ব্লকে নতুন হাইড্রোকার্বন আবিষ্কার করেছে? এই কয়দিন ভেনেজুয়েলা, ইউএসএ এসব নিয়ে আমরা অনেক কথা বললাম, অনেক কিছু দেখলাম। এবার এরই মাঝখানে আবুধাবিতে একটি ব্লক, অর্থাৎ যেখানে আমরা যদি দেখি এখানে কিন্তু ক্রুড অয়েল পাওয়া যায়, এবং সেই ইউএইর আবুধাবিতে, কোথায়, আবুধাবি, সেই আবুধাবিতে কি পাওয়া গেছে, সেখানে বিশেষ করে ইন্ডিয়া, প্রথমে আমি বলে রাখি যে ইন্ডিয়াকে কিন্তু ক্রুড অয়েলের জন্য বা খনিজ তেলের জন্য ইউএই প্লাস তার পাশাপাশি যে সমস্ত মিডল ইস্ট এশিয়া রয়েছে সেই সমস্ত কান্ট্রির উপরে ডিপেন্ড করতে হয়। এবং 2024 সালে আবুধাবিতে ভারত মিলিত হয়ে একটি তেলের খনির আবিষ্কার করেছিল, যেই ব্লকের একটা আবিষ্কার করেছিল, এবং সেখানে ইন্ডিয়ান কোন কোন কোম্পানি হেল্প করেছে। আবারও বলছি, মন দিয়ে ব্যাপারটা বুঝবে। ইন্ডিয়ান কোম্পানি, ইন্ডিয়ান কোম্পানি তার নাম কি ছিল? একটা তো ছিল ইন্ডিয়ান অয়েল, একটা ছিল ইন্ডিয়ান অয়েল, আরেকটা কোম্পানির নাম ছিল ভারত পেট্রোলিয়াম লিমিটেড প্রাইভেট লিমিটেড, ভারত, যেটাকে আমরা বলি বিপি, ভারত পেট্রোলিয়াম লিমিটেড, ঠিক আছে, এলএমটি। ঠিক আছে, এরা মিলিতভাবে কিন্তু সেখানে একটি তৈল খনি খুঁজে পায়, এবং তারপরে আরেকটা নতুন ভাবে কিন্তু তার পাশেই আরেকটা নতুন যে ব্লক 2 নিয়ার সেই আবুধাবির যে ব্লকটা ছিল তার পাশেই আবার একটা নতুন ব্লক খুঁজে পাওয়া গেছে, তার নাম কি রাখা হয়েছে? XN76। যে নিউ ব্লকটা খুঁজে পাওয়া গেছে, নিউ ব্লক, যেই নিউ ব্লকটা খুঁজে পাওয়া গেছে তার নাম কি রাখা হয়েছে? XN76। এবং এর আগে, এর আগে যেটা পাওয়া গিয়েছিল তার নাম, তারা মানে সেই সমস্ত কোম্পানিগুলো মিলিতভাবে কি নাম রেখেছিল? ইউবিপিএল, ইউবিপিএল, ফুল ফর্মটা কি হয়ে যাবে? সেটা হচ্ছে ঊর্জা ভারত প্রাইভেট লিমিটেড, যার নাম রাখা হয়েছিল ঊর্জা ভারত প্রাইভেট লিমিটেড। তাহলে এইটুকুনি বুঝতে পেরেছো সবাই? কি বললাম, যে ইন্ডিয়া যে মানে নিজেরা কিন্তু একা নয়, মানে আমাদের ভারতীয় দল সেখানে কিন্তু সাহায্যের তাদের ইউএইতেই একটি তৈল খনি, কারণ দেখো সমস্ত কিছু ডিপেন্ডেন্সি মানে আমরা শুধু কিনবো তা তো না, সেখানে আমাদের পার্টিসিপেশনও অবশ্যই থাকবে। তো সেখানে কোন কোন কোম্পানির নাম বললাম? ইন্ডিয়ান অয়েল এবং ভারত পেট্রোলিয়াম কোম্পানি লিমিটেড, যেটার কিন্তু নাম উল্লেখ রয়েছে, সেটা তোমরা একবার একটু দেখবে। এবং নিউ ব্লক যেটা আবিষ্কার করা হয়েছে সেই আবুধাবি ব্লকের, যেটা ব্লক 1 ছিল, সেই ব্লক 1 এর পাশেই আবিষ্কার করা হয়েছে, এবং তার একটা পুরো এই কোম্পানিগুলো টোটাল একসাথে যারা এইভাবে মানে তোমার আবিষ্কার করেছে তেল তৈল খনি, যেটা আবিষ্কার করেছে তাদের নাম কিন্তু রাখা হয়েছে বিপিএল, ভারত ঊর্জা ভারত প্রাইভেট লিমিটেড। ক্লিয়ার? আচ্ছা, ইউএই সম্পর্কে তাহলে যদি দুটো জিনিস আমরা দেখি তাহলে দেখতে পাবো, ইউএইর সাথে ভারতের, ইউএইর সাথে ভারতের যেই আর্মির এক্সারসাইজ হয় সেটার নাম হচ্ছে, সরি, ডেজার্ট সাইক্লোন, ডেজার্ট সাইক্লোন, ডেজার্ট সাইক্লোন, এটা তোমরা জানো। এবং এছাড়াও ইউএইর আবুধাবিতে, ইউএইর আবুধাবিতে কি আইআইটি দিল্লি, আইআইটি দিল্লি কিন্তু ওপেন, দিল্লির ইউনিট, আইআইটি দিল্লির ইউনিট কিন্তু ওপেন হয়েছে। এই ইনফরমেশন গুলো অবশ্যই কিন্তু সবাই জেনে রাখবে। ক্লিয়ার? চলো নেক্সট যাই। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ মিডল ইস্ট এশিয়ার মধ্যে আমি কোন কোন জায়গাগুলোর কথা বললাম? বাহরেইন, কাতার, দুবাই, আবুধাবি, ইউএই, ওমান। ঠিক আছে, এই বিশেষ করে এখন অব্দি ইরানের থেকে কখনো তেল নেওয়ার বিশেষ প্রয়োজন পড়েনি ভারতে, বাট বিশেষ করে ইউএই থেকেই ম্যাক্সিমাম তেল কিন্তু ভারতে আসে। চলো নেক্সট প্রশ্ন কি বলছে। সম্প্রতি চীনের বিরুদ্ধে ভারতের কূটনৈতিক প্রতিবাদের পর, সম্প্রতি চীনের বিরুদ্ধে ভারতের কূটনৈতিক প্রতিবাদের পরে সাক্সগাম যেটা উপত্যকা কোন অঞ্চলে অবস্থিত? দেখো তোমাদেরকে গতকাল ক্লাসে আমি কিন্তু বলেছিলাম, সেটা কি, জায়গাটার নাম হচ্ছে সাক্সগাম, সরি, সাক্সগাম ভ্যালি, সাক্সগাম ভ্যালি, যেটা
অ্যাকচুয়ালি ম্যাপটার ছবি, হ্যাঁ একদম সুন্দরভাবে ছবিটা আছে। দেখো এই ছবির মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে দাঁড়াও পেনের কালিটা একটু চেঞ্জ করি তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে এটা আমরা দেখতে পাচ্ছি কি পাক অকুপায়েড কাশ্মীর, পিওকে, অর্থাৎ আমাদের ভারতেরই অংশ যেখানে পাকিস্তান কবজা করে রেখেছে। ঠিক আছে, এবং এইখানে যে সীমানাটা যেটাকে আমরা বললাম লাইন অফ কন্ট্রোল, পাকিস্তানের সীমানার সাথেই রয়েছে, অর্থাৎ পিওকের সাথে যে সীমানাটা সেটাকে বলা হচ্ছে লাইন অফ কন্ট্রোল। তার নিচেই ইন্ডিয়ার অংশ আমরা দেখতে পাচ্ছি, এখানে রয়েছে শ্রীনগর, এখানে কার্গিল, এখানে রয়েছে লেহ। আর ঠিক এই পাশটায় রয়েছে সেটা হচ্ছে অ্যাশকাই কি চায়না, যেটা হচ্ছে তোমার চায়না ভারতের অংশ কিন্তু চীন দখল করে রেখেছে। এবার এই দুটো অংশেরই মাঝখানে এই যে ভি আকৃতির যে অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটা ছিল সিয়াচেন গ্লেশিয়ার। এবার এরই কিছুটা অংশ, অর্থাৎ এই পোর্শনটা, আশা করছি তোমাদেরকে কালি 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 লাল কালিতে দেখো, আচ্ছা সেটা হচ্ছে এই পোর্শনটা, এই বিশেষ পোর্শনটা বলছে চীন দাবি করছে যে এইটা পাকিস্তান নাকি তাদেরকে দান করেছে, ভাবো একবার। এবং এই গতকালও এটা আলোচনা করেছিলাম যে চীন তার ইনফ্রাস্ট্রাকচার, বিশেষ করে তোমাদের চীনের যে প্রজেক্ট সিপ্যাক, সিপিইসি, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, ইকোনমিক যে করিডোর সেটারই বলছে মানে সেই লাইন দিয়ে নাকি ওরা এই জায়গা দিয়ে নিয়ে যাবে, কারণ এটা নাকি ওদের জায়গা। ভারতই বা কোথা থেকে কম যায় বলে, এটা কি তোমাদের জায়গা কোথায় লেখা রয়েছে? বা যাই হোক এরকম ভাবেই কিন্তু একটা মানে কনফ্লিক্ট দেখতে পাওয়া যাচ্ছে, যেটা কিন্তু অ্যাকচুয়াল সীমানা, মানে প্রথমেই যদি বলি যে অ্যাশকাই চায়নার কথাটা বললাম, জম্মু এবং কাশ্মীরের যে পলিসি ছিল 1946 টু 1947 এর সময়তে, তখনই কিন্তু, আর এর অ্যাকুরেট লোকেশন যদি বলো, যে জায়গাটা আমি দেখালাম, এদিক থেকে কারাকোরাম রেঞ্জ এবং ওদিক থেকে কুনলুন যে মাউন্টেন রেঞ্জ রয়েছে তার কিন্তু মাঝামাঝি জায়গায় এটা অবস্থান করছে। ঠিক আছে, এবং যেটা বলছে যে এই ওরা কিন্তু চাইছে, চীন চাইছে যে ওই জায়গা দিয়ে যে সিপ্যাকের ওদের যে প্রজেক্ট সেটাকে ক্রস করাবে, বাট এখনো কিন্তু ওদের পারমিশন হয়নি, বা এটা এখন অব্দি চর্চায় এসেছে খবরটা, তাই তোমাদেরকে পুরোটা বুঝিয়ে দিলাম। ক্লিয়ার হয়েছে? জায়গাটার নাম কোথায়, কোন জায়গায়, এটা কিন্তু ঠিক লাদাখের উপরের অংশে, কারণ পুরোপুরি তোমাদেরকে যার জন্য ম্যাপে আমি দেখিয়ে দিলাম, এখানে লে লাদাখের ওপরের এই অংশ যেখানে আমরা বলছি সিয়াচিন গ্লেশিয়ার, এবং তার ঠিক এই ওপরের অংশে কিন্তু রয়েছে। ক্লিয়ার? চলো, এবং চীন এই জায়গাটা ভারতের, মানে ভারতকে এদিক দিয়ে ওদিক দিয়ে চারিদিক থেকে দুমড়ে মুচড়ে রেখে দিয়েছে, বাট অত কিন্তু সহজ নয়। চলো পরবর্তী প্রশ্ন। ফেব্রুয়ারিতে প্যাক্স সিলিকা ইনিশিয়েটিভের অধীনে মার্কিন নেতৃত্বাধীন কোন বৈশ্বিক প্রযুক্তি জোটে যোগ দিতে প্রস্তুত ভারত? অ্যাকচুয়ালি গল্পটা কি, গল্পটা হচ্ছে ইউএসএ বলেছে যে ভারতকে প্যাক সিলিকা ইনিশিয়েটিভ, প্যাক সিলিকা ইনিশিয়েটিভ সেই একটা যে গ্রুপ গঠন করেছে তাতে যোগদান করতে। বর্তমানে এর মধ্যে কটা কান্ট্রি রয়েছে? 9টা কান্ট্রি রয়েছে। কিরকম, কারা কারা এর মধ্যে রয়েছে? এর মধ্যে কিন্তু রয়েছে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া রয়েছে, সাউথ কোরিয়া, অস্ট্রেলিয়া, সাউথ কোরিয়া রয়েছে, জাপান, এদিক থেকে দেখলে আরো রয়েছে নেদারল্যান্ড, ইউকে, নেদারল্যান্ড রয়েছে, ইউকে এবং সিঙ্গাপুর। আরো একটা দেশ রয়েছে, এই মুহূর্তে আমি মনে করতে পারছি না, সিঙ্গাপুর। এবং এই দেশগুলোকে দেখেই বুঝতে পারছো, বিশেষ করে যে সমস্ত দেশের মধ্যে টেকনিক্যালি, তারপরে এআই প্রজেক্ট ইত্যাদি জিনিসপত্র বা রোবোটিক্স এগুলো খুব ভালো একটা সিচুয়েশনে রয়েছে, সেই সমস্ত দেশগুলি একজোট হয়েছে, এবং সেখানে ইউএসএ অবশ্যই এটাকে হেড করছে, এবং সেখানে বলেছে যে ভারতকে যোগদান করতে। এবং গত 12ই জানুয়ারি এখানে লেটেস্ট কান্ট্রি হিসাবে কিন্তু কে যোগদান করেছে? কাতার। কাতার এখানে কিন্তু লেটেস্ট কান্ট্রি হিসাবে যোগদান করেছে এই মুহূর্তে, তাই সেখানে 9টা কান্ট্রি রয়েছে।
ইন্ডিয়া যোগ দিলে আর কি 10টা হয়ে যায় আর কি। এরকম একটা ব্যাপার যেখানে কিন্তু বলা হচ্ছে যে কোন কোন জিনিসের উপর এখানে জোর দেওয়া হবে। এআই, তারপরে সিলিকন দিয়ে যে সমস্ত জিনিসপত্র তৈরি হচ্ছে বর্তমানে, অ্যাডভান্স টেকনোলজি বা এআই দিয়ে যে রোবট বানাচ্ছে জানো, সেটাকে পুরো মানুষের মতো দেখতে করার জন্য সিলিকন ব্যবহার করা হচ্ছে। তো সেই সব জিনিসকে আরো অ্যাডভান্সড কিভাবে তৈরি করা যাবে, সেমি কন্ডাক্টর চিপ কিভাবে আরো ভালোভাবে সেই প্রযুক্তিকে কাজে লাগিয়ে সেগুলোর প্রোডাকশন করা যেতে পারে, এইসব নিয়ে কিন্তু আলোচনা বা এই জিনিসগুলোর উপরে ফোকাস করা হবে। এবং সেই জন্য এই বিশেষ বিশেষ কান্ট্রি গুলো মিলিতভাবে প্যাক সিলিকা ইনিশিয়েটিভে যোগদান করেছে। এবং এটা ঘোষণা করেছেন কে? এটা ঘোষণা করেছেন ইউএস এর যিনি ব্র্যান্ড অ্যাম্বাসাডার, যার নাম রয়েছে সার্জিয়ন গড। অনেকদিন আগেও তোমাদেরকে পড়িয়েছিলাম, নতুন অ্যাপয়েন্টেড হয়েছিলেন সার্জিয়ন গড। তিনি কিন্তু এই ঘোষণাটি করেছেন। তিনি এই ঘোষণাটি করেছেন। আচ্ছা, এর পাশাপাশি আমরা কিছু সংস্থার লেটেস্ট যারা অ্যাড হয়েছেন, যেমন ধরো এসসিও তে যদি দেখি, লেটেস্ট কিন্তু ইরান নিউ মেম্বার, অর্থাৎ ইরান কিন্তু যুক্ত হয়েছে। তারপরে যদি দেখি ব্রিক্স, যদি দেখি ব্রিক্সে কিন্তু যোগ দিয়েছে কে? ইন্দোনেশিয়া। তারপরে এদিকে যদি আসিয়ান বলি, আসিয়ানের মধ্যে আসিয়ানে আসিয়ানে কিন্তু যোগ দিয়েছে কে? তাইমুর লেস্তে। তাইমুর লেস্তে, ঠিক আছে। এই কান্ট্রি গুলো কিন্তু পরীক্ষায় দেয় যে কোনটি লেটেস্ট অর্থাৎ লাস্টে যোগদান করেছে। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে যাই। সম্প্রতি ভারতের কোন রাজ্যে নিপা ভাইরাস শনাক্ত হয়েছে? এটা তো ভারতের মাথায় হাত দেওয়ার মতো পরিস্থিতি। ভাবো, ওয়েস্ট বেঙ্গলের মতো জায়গায় আবার নাকি নিপা ভাইরাসের কেস ধরা পড়েছে। তো এখনো অবধি আমরা যদি নিপা ভাইরাস সম্পর্কে দেখি, নিপা ভাইরাসটা কিন্তু একটা ভাইরাস গঠিত রোগ। এটা অ্যানিমাল টু হিউম্যান, এটা কিন্তু অ্যানিমাল টু হিউম্যানের মধ্যে স্প্রেড হতে পারে। অ্যানিমাল টু হিউম্যান এটা স্প্রেড হতে পারে। আর এটা হচ্ছে আরএনএ বেসড ভাইরাস। আরএনএ, এটা কিন্তু আরএনএ বেসড ভাইরাস। আমরা এর আগে যখন করোনা ভাইরাস পড়েছিলাম, এই করোনাটা কিন্তু ছিল ডিএনএ বেসড ভাইরাস। ঠিক আছে, করোনা কিন্তু ছিল ডিএনএ বেসড ভাইরাস। আচ্ছা, এই নিপা ভাইরাসের যদি বলি যে ভারতে প্রথম ঘটনা কখন দেখা গিয়েছিল, যদি নিপা ভাইরাসের ফার্স্ট কেস নিয়ে আলোচনা করি তাহলে দেখা যাবে 2021-22 নাগাদ, 2021-22 নাগাদ কিন্তু কেরালাতে ফার্স্ট কেস দেখা গিয়েছিল। তারপরে আর সেরকম কোনো কেসেস অ্যাজ সাচ দেখা যায়নি। বাট পুনরায় আবার রিসেন্টলি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে দুজন নার্সের কিন্তু টেস্ট করা হয় এবং সেই তাদের টেস্ট করা হয়েছে পুনেতে, এবং তাদের কিন্তু এই নিপা ভাইরাস তাদের বডিতে কিন্তু ধরা পড়েছে। ঠিক আছে, আর এটাও বলে দিলাম। এবং এই এটার প্রথম যদি বলি তাহলে হচ্ছে গিয়ে আমাদের ভারতের কেসটা কোথায় হবে? ভারতের ক্ষেত্রে কিন্তু হয়ে যাবে কেরালা প্রথম, তারপরে বন্ধ হয়ে গেছিল, আবার দেখা দিয়েছে। এছাড়াও আমরা অন্যান্য কিছু ভাইরাস সম্পর্কে দেখি, এই নিপা ভাইরাস ছাড়া আর অন্যান্য কিছু ভাইরাসের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পারবো ইবোলা। আর আচ্ছা, তোমাদের এই নিপো ভাইরাসটাকে ডব্লিউএইচওর আন্ডারে কিন্তু কিসের মধ্যে রাখা হয়েছে? প্রায়োরিটি বেসিস ক্যাটাগরিতে। ডব্লিউএইচও অনুসারে একে কিন্তু প্রায়োরিটি বেসিস ক্যাটেগরিতে কিন্তু রাখা হয়েছে। এটাও একটু জেনে রাখবে। এছাড়াও ইবোলা ভাইরাসের নাম আমরা শুনেছিলাম, যেটা সব থেকে বেশি কেসেস দেখা গেছিল কোথায়? কঙ্গো আফ্রিকাতে। এছাড়াও এমপক্স কোথায়? ইউকে ইউএস তেও কিন্তু দেখা গিয়েছিল। ঠিক আছে, আর যথারীতি কেসেস ধরা পাওয়ার পরেই কিন্তু কন্ট্রোল করার জন্য সমস্ত রকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং এই মুহূর্তে বর্তমানে ডাইরেক্ট কোনো ভ্যাকসিন কিন্তু নেই। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা, আফটার টু সাসপেক্টেড নিপা ভাইরাস কেসেস ওয়্যার infected in West Bengal, a nationwide outbreak response team has been deployed to support containment and public health measure। আর অলরেডি তার সম্পর্কে আর কি অ্যাওয়ারনেস ছড়ানো এবং তার বিরুদ্ধে কি কি প্রোটেকশন নেওয়া যেতে পারে সেটা নিয়ে কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে গেছে। পরের প্রশ্ন কি বলছে? ডির সুতোর কারণে, আচ্ছা ডির সুতো মানে হচ্ছে মাঞ্জা, আমরা যেটাকে বলি ঘুড়ির মাঞ্জা দেওয়া, মানে
আগেকার সময় ঘুড়ি দিবেন, আমিও দিয়েছিলাম ছোটবেলায়, আমার দাদা ঘুড়ি ওড়াতো, তো সেই সময় ছোটবেলায় বলতো যে হাতে কাগজ দিয়ে মানে ওই কাচের গুড়ি সেই সুতোর মধ্যে লাগানো হতো, যাতে কি ঘুড়ির দড়িটা মাঞ্জাসি আঠা দিয়ে আগেকার দিনে করা হতো। তো সেই ঘুড়ি প্রত্যেকে জানো যে গুজরাটে কি উৎসব পালিত হচ্ছে, উত্তরায়ণ ফেস্টিভ্যাল। এবং এইটা এই গুজরাটের মুখ্যমন্ত্রী কি একটা অভিযান চালিয়েছে, তার নাম হচ্ছে করুণা অভিযান। দেখো, উৎসবের পাশাপাশি এই জিনিসগুলো যখন রিলেটেবল, তোমাদেরকে এগুলো কিন্তু পড়ে রাখতে হবে। করুণা অভিযান, করুণা অভিযান, এইটা প্রথমবার কবে থেকে শুরু করা হয়েছিল? এই করোনা ইনিশিয়েটিভ ফার্স্ট টাইম 2017 সাল থেকে শুরু হয়েছিল। অ্যাকচুয়ালি কি হচ্ছে, দেখো এই যে এত ঘুড়ি, প্রচুর ঘুড়ি ওড়ানো হয়, প্রত্যেকটা বাড়ি থেকে যদি দুটো করেও মিনিমাম ঘুড়ি ওড়ায়, তার মানে ভাবো কতটা পরিমাণ ঘুড়ি ওড়াচ্ছে। এবার এই যে ঘুড়ির সুতো, যখন ঘুড়ি একদম হাওয়ার বেগ পেয়ে লাটাই থেকে সুতো ছাড়তে থাকে, অনেকটা দূর অব্দি পৌঁছায়। এবার অনেক সময় ভোগ কাটটা, যেটাকে বলে ঘুড়ি কেটে গেল, তার দড়িটা অনেক সময় যে আমাদের ডোর বা দড়ি যে জিনিসটা, সেটা অনেক সময় পড়ে যায়, কোনো তারের সাথে আটকায়। কি হয়, রাস্তাঘাট দিয়ে যদি কখনো কোনো লোকজন যায়, তার গলা ফলায় ধরি যদি আটকে যায়, উপরের অংশে মুখে টুখে কোথাও লেগে যায়, গিয়ে কি কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় পাখিদের। পাখিরা যখন যায় সেই মাঞ্ঝায়, ওই ধারালো মাঞ্ঝায় লেগে কিন্তু তাদের মৃত্যু হয়। এবং সেই জন্যই এই করুণা অভিযান, যেটা গুজরাট সরকার দ্বারা প্রচলন করা হয়েছিল। কারণ মকর সংক্রান্তিতে যখন উত্তরায়ণ অনুষ্ঠান হয়, সেই উত্তরায়ণের সময়ে কিন্তু এটাকে লঞ্চ করা হয়েছিল, এবং সেখান থেকে মানে সাধারণ মানুষ এবং বিশেষ করে পশু পাখিদেরকে রক্ষা করার জন্যই কিন্তু এই ইনিশিয়েটিভটি। বলা হচ্ছে 2017 সাল থেকে, প্রায় 2017 সাল থেকে এখনো অবধি বলা হচ্ছে প্রায় 1.12 লাখ, 1.12 লক্ষ পশু এবং পাখিদের নাকি সেভ করা গেছে। এটি অ্যানাউন্স করেছেন কে? সেটা হচ্ছে সিএম অফ গুজরাট, সিএম অফ গুজরাট, যার নাম হচ্ছে ভূপেন্দ্র পাটিল, ভূপেন্দ্র পাটেল, ভূপেন্দ্র পাটেল। ঠিক আছে, চল, এটা ভীষণই ভালো একটা ইনিশিয়েটিভ, মজাও করবে। তার জন্য অবশ্যই সমস্ত এই যে শব্দবাজি নিয়ে সচেতনতার জন্য অনেক কিছু, অনেক প্রচার, অনেক ইনিশিয়েটিভ করা, এবং মানে এই আতশবাজি বা শব্দবাজি যে কতটা ভয়ানক হতে পারে, মানে এর দূষণেও মাত্রা, মানে এর জন্য যদি প্রত্যেকটা স্টেট, প্রত্যেকটা মানে কড়াভাবে কোনো যদি নজরদারি করতে পারতো, খুব ভালো হতো। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্ন কি বলছে। আচ্ছা, দিস উত্তরায়ণ ডু ইউর পার্ট টু হেল্প ইনজিওর্ড বার্ডস, সি অ্যান ইনজিওর্ড বার্ড। এটা ওই তোমার গুজরাটের জন্যই ইনিশিয়েটিভটা করা হয়েছে, করোনা অভিযান। নেক্সট, হরিয়ানায় আত্মহত্যার পরে ডিজিপির পদ থেকে বাদ পড়া সত্যজিৎ কাপুরকে কোন শীর্ষ পদে নিয়োগ করা হয়েছে? অ্যাকচুয়ালি তিনি সেই পদটি ছেড়ে দিয়েছেন, এবং বর্তমানে তাকে কিন্তু নিয়োগ করা হয়েছে ডাইরেক্টর জেনারেল অফ আইটিবিপি, আইটিবিপি, যেটা হচ্ছে তার অক্টোবর 2026 অবধি তার তিনি অ্যাপয়েন্টেড থাকছেন এখনো পর্যন্ত। আচ্ছা, আইটিবিপির ক্ষেত্রে আমরা যদি দেখি, ইন্ডো তিব্বেতিয়ান বর্ডার পুলিশ, যাদেরকে কিসের আন্ডারে রাখা হয়, যাদেরকে কিসের আন্ডারে রাখা হয়, তাদেরকে কিন্তু সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, তোমরা প্রত্যেকেই জানো সিএপিএফ এর মধ্যে কিন্তু রাখা হয়, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স। যখন ইন্ডিয়া চায়নার যুদ্ধ হয়েছিল 1962 সময়কালে, তার পরবর্তী সময়তেই কিন্তু এই আইটিবিপির গঠন হয়। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, আমরা যদি দেখি ইন্ডিয়া চায়না বর্ডার, ইন্ডিয়া চায়না, ইন্ডিয়া চায়না বর্ডারে যদি আমরা লেন্থ দেখি 3488 কিলোমিটার অবধি কিন্তু বিস্তৃত। এবং মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর আন্ডারে কিন্তু এটা মানে নিয়োগ হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এবং এর পাশাপাশি এই যে বললাম সিএপিএফ, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, এর মধ্যেও কিন্তু আরো একটা সব থেকে ওল্ডেস্ট বাহিনী যদি হয়, এই যে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের মধ্যে সব থেকে ওল্ডেস্ট বাহিনী মানে পুরনো কিছু যদি হয়, সেটা কিন্তু হবে কে? আসাম রাইফেলস। আসাম রাইফেলস কিন্তু সব থেকে ওল্ডেস্ট, যেটা গঠন হয়েছিল 1800, আমার মাথার পেছনে তোমরা দেখতে পাবে না, যেটা গঠন হয়েছিল 1835-এ, আসাম রাইফেলস। যেই ইনফরমেশন গুলো আমি এক্সট্রা বলছি, সবাই পারলে খাতায় লিখে নিও। আমি আবারও বলছি, আমি শুধু একটা পার্টিকুলারলি কোয়েশ্চেনের অ্যান্সার করাই না,
এর পাশাপাশি বহু প্রশ্নের উত্তর কিন্তু এর মধ্যে থাকে। আমি যেগুলো বলছি একটু পারলে মন দিয়ে শুনে খাতায় ছোট্ট করে নোট করে নিও পারলে। ঠিক আছে? আচ্ছা চলো। এবং এটা মানে কার দ্বারা অ্যাপয়েন্টেড, যে কেন কে কারা নিযুক্ত করেন, এটা কিন্তু একটা ক্যাবিনেটের কমিটি রয়েছে। ক্যাবিনেট কমিটি থাকেন যারা এদেরকে অ্যাপয়েন্ট করেন। তো তাদের দ্বারাই কিন্তু সেই ক্যাবিনেট কমিটির দ্বারাই তিনি অ্যাপয়েন্টেড হয়েছেন অ্যাজ এ ডাইরেক্টর জেনারেল অফ আইটিবিপি। ক্লিয়ার? চলো নেক্সট। ভারতে প্রতি বছর কোন তারিখে সেনা দিবস পালন করা হয়? তোমরা প্রত্যেকেই জানো যে 15ই জানুয়ারি, 10th জানুয়ারি যদি আমরা দেখি ওয়ার্ল্ড হিন্দি ডে, ওয়ার্ল্ড হিন্দি ডে সেলিব্রেট করা হয়। 12th জানুয়ারি ন্যাশনাল ইউথ ডে সেলিব্রেট করা হয়। 15ই জানুয়ারি আর্মি ডে, আর্মি ডে, এবং 26th অফ জানুয়ারি রিপাবলিক রিপাবলিক ডে, রিপাবলিক ডে কিন্তু সেলিব্রেট করা হয়। আচ্ছা এবার চলে আসি কবে থেকে এটা শুরু হলো বা কেন শুরু হলো যে 15ই জানুয়ারি আর্মি দিবস পালন করা হবে। সেটার গল্পটা একটু পুরনো। 1949 তখন সময়কাল। সেই সময় আমরা জানি যখন ভারত সদ্য সদ্য স্বাধীন হয়েছেন বিভিন্ন পদে তখন ব্রিটিশদের লোকজনই অ্যাপয়েন্টেড থাকতেন। ঠিক সেরকমই ফার্স্ট চিফ ইন কমান্ডার তাকে নিয়োগ করা হয়েছিল, তিনি হচ্ছেন ভারতীয়। এবং তার আগে যিনি ব্রিটিশ চিফ ইন কমান্ডার ছিলেন কে এম, আচ্ছা প্রথম যেটা বললাম ফার্স্ট ফার্স্ট চিফ ইন কমান্ড, সিসি দিয়ে আমি পয়েন্ট করলাম, তার নাম ছিল কে এম কারিয়াপ্পান। তিনি অ্যাপয়েন্টেড হয়েছিলেন, সেই কে এম কারিয়াপ্পান অ্যাপয়েন্টেড হয়েছিলেন ব্রিটিশ একজন চিফ অফ কমান্ডারের দিকে। তিনি লাস্ট ছিলেন, তিনি ছিলেন ফ্রান্সিস রে ভুচার। ফ্রান্সিস রে ভুচার, পারলে নামগুলো তোমরা একটু মনে রাখতে পারো। তার এবং সেই যেদিন তিনি অ্যাপয়েন্টেড হলেন তারপর থেকেই ওই দিনটি অর্থাৎ এই 15ই জানুয়ারি প্রত্যেক বছর কি আর্মি ডে সেলিব্রেট করা হয়। এবং 2026 সালে 2026-এ যোধপুর রাজস্থান, যোধপুর রাজস্থানে কিন্তু এটাকে সেলিব্রেট করা হয়েছে। এবং সেই তোমাদের ভাইরাভ গ্যাং, তারপরে এই যে স্কর্পস যেটা তোমার ইন্ডিয়ার আর্মিদের জন্য একটি রোবট টাইপসের তৈরি করা হয়েছে, স্বদেশ যেটা কিন্তু স্যালাইনটি ওয়াটার গুলোকে পিউরিফাই করে দেবে আর্মিদের জন্য, সেইটা সমস্ত কিছু কিন্তু এখানেই তার প্রথম শো এবং সেখান থেকেই চালু শুরু হয়ে বলতে পারো। আর প্রত্যেকেই জানো এই বছর কিন্তু আর্মিরা ফোকাস করেছে নেটওয়ার্কিং, ডাটা সেন্ট্রিক। আর বিশেষ করে আমরা যদি দেখি এর হেডকোয়ার্টার বা মেন দপ্তর সেই হিসাবে মানে প্রেজেন্টলি যদি আমরা সদর দপ্তর হিসাবে দেখি তাহলে হচ্ছে সেটা হচ্ছে তোমাদের নিউ দিল্লিতে স্থল সেনা ভবন, স্থল সেনা ভবন যেটা রয়েছে নিউ দিল্লিতে। আর ট্রেনিং সেন্টার, আর্মিদের মেন ট্রেনিং সেন্টার কিন্তু রয়েছে সিমলাতে। ঠিক আছে? এছাড়াও আমরা যদি দেখি নেভি ডে পালন করা হয় 8th অফ অক্টোবর, এবং সরি নেভি ডে তো 4th ডিসেম্বর কিন্তু সেলিব্রেট করা হয়। আর জানুয়ারি মাসে আরেকটা ডে যদি আমরা দেখি সেটা হচ্ছে তোমাদের ন্যাশনাল বার্ড ডে কিন্তু 5th অফ জানুয়ারি সেলিব্রেট করা হয়। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন। আর্মি ডে ইজ সেলিব্রেটেড অন 15th জানুয়ারি এভরি ইয়ার। দ্য ডেটা কমিমোরেট জানুয়ারি 15, এই দেখো এখানে পুরো হিস্ট্রিটা রয়েছে। ওয়েন Field Marshal K.M. Cariappan, then a Lieutenant General, became the first Indian Commander-in-Chief in the Army. He took over commanded from General Sir Francis Roy Butcher, the last British Commander-in-Chief. For the first time in the year 2026, the main Army Day parade will be held in public civilian area. এই প্রথমবার কিন্তু পাবলিক সিভিলিয়ান এরিয়াতে আর্মি ডে সেলিব্রেট হয়েছে। সেটা কোথায়? জয়পুর রাজস্থান, স্পেশালি অন মহল রোড, জাগপুত্রা, এই মহল রোডের সামনে, এবং ইনস্টিটিউট অফ ট্রেডিশনাল মিলিটারি ক্যান্টনমেন্ট। আর 2026-এর থিমটা কিন্তু অবশ্যই মনে রাখবে, ইয়ার অফ নেটওয়ার্কিং অ্যান্ড ডাটা সেন্ট্রিসিটি। এই ইনফরমেশন গুলো খাতায় প্রত্যেকে লিখে নাও, কোথা থেকে প্রশ্ন দেবে গড নোস। চলো
বাঘ এবং কুমিরের বিনিময়ে মধ্যপ্রদেশ কোন রাজ্য থেকে বন্য মহিষ এবং গন্ডার ও কোবরা পাবে? অ্যাকচুয়ালি গল্পটা হচ্ছে মধ্যপ্রদেশ এবং আসাম। এখানে কি করা হবে সেটা হচ্ছে বায়োডাইভার্সিটি ইনক্রিজ করার জন্য। কি বললাম? বায়োডাইভার্সিটি, জীব বৈচিত্র্য, জীব বৈচিত্র্য বৃদ্ধি করার জন্য কি করা হবে? এমপি থেকে আসামে কিছু প্রাণীদের পাঠানো হবে এবং আসাম থেকে কিছু প্রাণীদের এমপিতে পাঠানো হবে। তাহলে আমরা দেখে নিই কে কোথা থেকে কি পাঠাচ্ছে। সেটা হচ্ছে, যদি আমরা দেখি 50টা ওয়াইল্ড ওয়াটার বাফেলো, রাইনো এবং যেটা কিন্তু মানে আসাম থেকে আসবে, ওয়াইল্ড ওয়াটার বাফেলো, ওয়াইল্ড ওয়াটার বাফেলো, তারপরে হচ্ছে গিয়ে 3টে কিং কোবরা, 3টে কিং কোবরা এবং এক সিংহ গন্ডার, এক সিংহ, জানো কাজিরাঙ্গাতে বিখ্যাত এক সিংওয়ালা গন্ডার, বাবা বাংলা লেখার কি অবস্থা, সেটা কোথায় পাঠানো হবে? আসাম থেকে মধ্যপ্রদেশে পাঠানো হবে। তাহলে সরি, এটা উল্টো হয়ে গেছে, যাই হোক, আসাম থেকে মধ্যপ্রদেশে পাঠাচ্ছে। তাহলে মধ্যপ্রদেশ থেকে আসামে কি পাঠানো হবে? মধ্যপ্রদেশ থেকে আসামে কি পাঠানো হবে? এখানে পাঠানো হচ্ছে এক জোড়া বাঘ, এক জোড়া সেই বাজারে বিক্রি করার মতো এক জোড়া বাঘ এবং তার পাশাপাশি 6টা মুগার ক্রোকোডাইল মানে কুমির, এবং এর পাশাপাশি 6টা কুমিরকে কিন্তু পাঠানো হচ্ছে কোথায়? আসামের কাজিরাঙ্গা এবং মানস ন্যাশনাল পার্কে, কারণ এখানে দুটোই আছে, মানস এবং কাজিয়াতে। আর ওই কুনোতে পাঠানো হবে কিন্তু ওই 50টা, যেই বললাম 50টা ওয়াইল্ড ওয়াটার বাফেলো, সেটাকে পাঠানো হবে কোথায়? আসাম থেকে মধ্যপ্রদেশের কানহাতে পাঠানো হচ্ছে। ঠিক আছে? এবং কেন কি বৃত্তান্ত সবই বললাম। তার কারণ হচ্ছে জীববৈচিত্র্য, এবং সেটা কতদিন ধরে করা হবে? আগামী 3 বছর ধরে, আগামী 3 বছর ধরে কিন্তু এই সিস্টেমটা চলবে। এ ওকে দেবে, ও একে দেবে। তার কারণ হচ্ছে কিছু কিছু প্রাণীদের জীব বৈচিত্র্যের মানে গঠন বৃদ্ধি কিরকম কি হচ্ছে সেটাকেও দেখা হবে, এবং যদি ঠিকঠাক ভাবে সব ঠিকঠাক থাকে তাহলে এই প্রসিডিওরটা আরো পরবর্তী সময়ের জন্য বর্ধিত করা হবে। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে আমরা যাই, সেটা হচ্ছে কোথায়? আসামে। আমি কিন্তু বলে দিলাম কোথা থেকে কি কি দিচ্ছে, পারলে নোট করে নিও। নেক্সট, আচ্ছা এখানে দেখো 50 ওয়াইল্ড ওয়াটার বাফেলো, 50টা ওয়াইল্ড ওয়াটার বাফেলো কানহাতে পাঠাচ্ছে, একটা পেয়ারের ওয়ান হর্ন রাইনোসরাস, 3টে কিং কোবরা। রাইনোস কোবরা উইলি ইনিশিয়ালি হাউসড অ্যাট বন বিহার ন্যাশনাল পার্ক। দেখো উল্লেখ রয়েছে বন বিহারে কিন্তু তাদেরকে রাখা হবে, এবং ফ্রম মধ্যপ্রদেশ টু আসামে পাঠানো হচ্ছে কি একটা জোড়া বাঘ এবং 6টা মুগার ক্রোকোডাইল। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন। সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে সম্মতিসূচক বয়ঃসন্ধিকালের সম্পর্কে বিচার থেকে রক্ষা করার জন্য পস্কো আইনে কোন ধারা আনার আহ্বান জানিয়েছে? খুব মজাদার এই প্রশ্নটা, তার সাথে সাথে কিছু সিরিয়াস ইস্যুও রয়েছে। তার নাম রাখতে বলছে রোমিও জুলিয়েট ক্লজ। ধরো তোমাদের মধ্যে কে আছে, তোমাদের মধ্যে তোমরা কেউ অ্যাডাল্ট মানে তোমরা কেউ নাবালক নাবালিকা নও, তাই তোমাদের মধ্যে ধরলাম না। ধরো ইহাপে একটা ছেলে, ঠিক আছে, এখানে একজন যার বয়স ধরো 18 বছর হয়নি, 17 বছর। আর এখনকার দিনের তো আর কি বললাম, নান্নি মুন্নি সি লড়কি বেটি জো ভি হো। আর এই মেয়েটির বয়স হচ্ছে 15 বছর। তারা দুজনে প্রেমে পড়েছে। অ্যাকচুয়ালি প্রেম বলে এই সময় কিছু হয় না, ব্যাপারটা ওই পছন্দ ইনফ্যাচুয়েশন থেকেই আসে। লাভ জিনিসটা কখনোই মানে লাভ বুঝতে গেলে, ভালোবাসার জিনিস বুঝতে গেলে মিনিমাম টিনটাকে পার করতে হবে। টিন পার করার পরে মিনিমাম 20-25 বছর বয়স অব্দি তো বয়স হতেই হবে। তো তাদের মধ্যে ধরো কোনো প্রেম ভালোবাসার সম্পর্ক হলে এইবার এই নিয়ে জিনিসটা অনেকটা ক্রিটিক্যাল দিকে যাবে, কারণ মেয়েটার বয়স, ছেলেটার বয়স 17, মেয়েটার বয়স 15, তারা কেউই এখনো অ্যাডাল্ট হয়নি। এবার দেখা যায় অনেক সময় মেয়ের বাড়ি কি করে, যখন একটু বাইরের দিকেও আমরা যদি দেখি, এই পস্কো ধারাকে কাজে লাগিয়ে অনেক সময় বিশেষ করে মেয়ের বাড়ির লোকজন ছেলের বাড়ির বিরুদ্ধে এফআইআর করে দেয়, বা কখনো কখনো ছেলের বাড়ির লোকজন বলে যে যদি মেয়ের বাড়ির গরিব টরিব হয়, বা এরকম ক্ষেত্রে অনেক কেসেস দেখা যায়। আর এই পস্কো মামলায় যদি কেউ একবার অ্যারেস্ট হয়ে যায়,
তাহলে কিন্তু তার পক্ষে বেল পাওয়াটা একটু চাপের হয়ে যায় এবং তাহলে অল্প বয়স থেকে তার কেরিয়ার নষ্ট হয়ে যেতে পারে। তাই জন্য বলছে যে এর মধ্যে এই মানে অ্যাক্টের মধ্যে যে কি একটা ক্লজ অ্যাড করা হোক, সেই যেই পস্কো অ্যাক্টটা, এই পস্কো অ্যাক্ট কিন্তু লঞ্চ হয়েছিল 2012 সালে। বিশেষ করে চাইল্ড প্রোটেকশন করা হয় চিলড্রেনদের সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা এই জাতীয় কোনো আ কি বলবো ইনসিডেন্ট থেকে বিরত থাকার জন্য। এবং সেই জায়গা থেকেই বলা হচ্ছে যে একটা এমন ক্লজ আনা হোক যার নামকরণ রাখতে বলেছে রোমিও জুলিয়েট ক্লজ। এবং সেটা কি করবে, সেটা তার আগেই মানে সরাসরি যাতে অতটা হাইলি কোনো কেসেস অব্দি না পৌঁছায়। ঠিক আছে? এবং এটা কে করেছে সেটা কিন্তু বলছে সুপ্রিম কোর্ট। যেটা খুবই ভালো একটা ডিসিশন। বোঝা গেল? তাহলে বোঝা গেল যদি এখন এই মুহূর্তে যদি বলে রোমিও জুলিয়েট ক্লজটা কি, কোথা থেকে এলো, এর সম্পর্ক কিসের সাথে রয়েছে, সেটা কিন্তু অবশ্যই বলবে যে পস্কো আইনের সাথে। ঠিক আছে? চলো। লাস্ট প্রশ্ন, কোন ভারতীয় ব্যক্তিত্ব প্রথম ভারতীয় হিসাবে বিরল সামুরাই মার্শাল আর্ট সম্মান পেয়েছেন? সেটা অক্ষয় কুমার নয়, সেটা হচ্ছে পাবন কল্যাণ। পাবন কল্যাণ কিন্তু রয়েছেন অন্ধ্রপ্রদেশের। তিনি কিন্তু অন্ধ্রপ্রদেশ ডেপুটি সিএম। তিনি কিন্তু অন্ধ্রপ্রদেশের ডেপুটি সিএম পদে রয়েছেন। আর বিশেষ করে জাপানিজ স্টাইলে এই যে বললাম ভারতীয় হিসাবে বিরল সামুরাই মার্শাল আর্ট ভারতীয় হিসাবে তিনি প্রথম পেয়েছেন। এবং বিশেষ করে এই সামুরাইটাকে বিশেষ করে কেন জুৎসু, কেন জুৎসু বলা হয় জাপানিজ ল্যাঙ্গুয়েজে, জাপানিজে বলা হয় কেনজুৎসু। সেটা কে পেয়েছেন? সেটা পেয়েছেন হচ্ছে গিয়ে পাবন কল্যাণ। তিনি হচ্ছেন অন্ধ্রপ্রদেশের ডেপুটি সিএম। ভাবো একবার, বুঝতে পারছো? ভাবো, পাবন কল্যাণ গারু। এছাড়াও আমাদের ভারতীয়দের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন আলাদা আলাদা নাম রয়েছে মার্শাল আর্টে। যেমন যদি দেখি মণিপুরের থাংটা নামে কিন্তু রয়েছে, থাংটাও এক প্রকারের মার্শাল আর্ট, তবে এটা আমাদের লোকাল। ঠিক আছে? চলো। আচ্ছা, এখানে কিন্তু তোমাদের এই মক টেস্টটা, অর্থাৎ মক টেস্ট বলবো না, এটা টেস্ট, অনেকেই অলরেডি পার্টিসিপেট করেছো। তোমরা যারা যারা এখনো পার্টিসিপেট করোনি অবশ্যই এখানে যাও এবং নিজেরা টেস্টটা দাও। শুধু জিডির পরীক্ষার জন্য আমি তো জিডি পারবো না বা আমি তো জিডি দেবো না সেটা ভেবো না। একটা যে কোনো এক্সাম হিসাবে এটাকে অ্যাটেম্প করো, প্রত্যেকের জন্য বলছি। আর অবশ্যই কেউ যদি আমাদের পেড ব্যাচে জয়েন হতে চাও, আমি ফোন নাম্বার বলে দিচ্ছি 7550 নোট ডাউন দ্য নাম্বার। কোনো রকম হেল্প দরকার তোমাদের এই ব্যাচের বিষয়ে রিলেটেড কিছু জিনিস যদি জানতে চাও, আর আলাদা করে করে কেউ যদি নিতে চাও, এনআইটিআই, এনআইটিআই এটা হচ্ছে কুপন কোড, তোমরা ইউজ করতে পারো। আমাদের এই মুহূর্তে 3 মাসের জন্য 429, 12 মাসের জন্য 1399 এবং 18 মাসের জন্য কিন্তু 1799 প্রাইস রয়েছে। আর এই তিনটে ব্যাচ লাইভ কিন্তু চলছে, রক্ষক ব্যাচ, অগ্নি, ধুরন্ধর। এবং প্রত্যেকে ব্যাচ নেওয়ার পরে বেঙ্গল এক্সাম সিলেক্ট করতে কিন্তু ভুলবে না, তাহলে ভাটাক্তি হুই আত্মার মতো ঘুরতে হবে। আর বিশেষভাবে তোমাদের সকলকে এটাই আমি বলবো যে প্রত্যেকে একবার অন্তত 1 টাকার ট্রায়ালটা নিয়ে দেখো, অ্যাপটা ডাউনলোড করো, অ্যাপের মধ্যেই অ্যাভেলেবেল আছে। এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কোনো টাকা কেটে নেবে না। তোমরা প্রত্যেকে যেখান থেকে 1 টাকাটা দেবে শুধু সেখান থেকে অটো পেটা অফ করে দেবে। অটো পেটা তুমি যদি অফ করে দাও তাহলে কিন্তু তোমার কোনো টাকা কাটবে না। আর ট্রায়ালটা কিন্তু থাকবে 2 দিনের জন্য, অর্থাৎ তুমি যেদিন নিচ্ছ সারাদিন সময় নাও, তুমি পরের দিন সকালে উঠে অটো পে অফ করে দাও, কোনো সমস্যা নেই তোমার। ঠিক আছে? ভয় পাওয়ারও কোনো বিষয় নেই। অ্যাপটা ডাউনলোড করে তুমি নিচের থেকে সেখানে পাবে। আর অবশ্যই সেখানে কোড ইউজ করবে NITI, NITI কোডটা ইউজ করো। আশা করছি নিয়ে একবার দেখো যে আমাদের পেইড ব্যাচেও কিরকম কি ক্লাস হয়। কেমন? তো চলো, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এই হোমওয়ার্কটা প্রত্যেকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। কেমন? তো চলো, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সকলকে রিভিশন তো আর করাতে পারবো না, এখানে রিভিশন করানোটা পসিবল নয়। এটা গতকালকের হোমওয়ার্ক ছিল, মুম্বাই হচ্ছে অ্যান্সার, যেটা মোটামুটি অনেকেই অ্যান্সার করে দিয়েছো। দাশরথ সিং, সুমন অ্যান্সার করেছিস, শ্রেয়া অ্যান্সার করেছে, রিজু অ্যান্সার করেছে, ভাস্কর পাল অ্যান্সার করেছে, মোদক অ্যান্সার করেছো এবং লস্ট ম্যানও কিন্তু অ্যান্সার করেছো। ভেরি গুড, অ্যান্সারটা কিন্তু সবাই ঠিকঠাকই দিয়েছো। মুম্বাই, ভেরি গুড। মোদকও বলে দিয়েছে। চলো, তোমাদের ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটাকে লাইক করে দেবে,
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। কমেন্ট করে অবশ্যই হোমওয়ার্কটা জানাবে। যেভাবে সবাই অ্যান্সার করছে তোমরাও প্রত্যেকে নিজের অ্যান্সার করো। যারা অ্যান্সার করছো প্রত্যেকের নাম আমি শো করব। কেমন? তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে আবার সোমবার ঠিক সকাল 7:30 টায় লাইভ ক্লাসে। টাটা।